বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, যারা বাংলাদেশের স্বাধীনতার সময় পাক সেনাদের বাহিনীকে হামলা করেছে, তাদেরকে সাহায্য করেছে, তাদেরকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, তাদের পক্ষে আমরা থাকতে পারি না। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি এবং স্বাধীনতার পক্ষেই আমরা এখানে খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই যে আমরা সেই দল বা সেই মত বা সেই দর্শনকে কখনোই সমর্থন করব না যারা 1971 সালে আমার দেশে গণহত্যা করেছিল, সহায়তা করেছিল এবং এখন পর্যন্ত তার জন্য কোনো মাপ চায়নি, ক্ষমা চায়নি। বলতে আমার কথা খুব পরিষ্কার, খুব স্পষ্ট। এটাই আপনারা আমার প্রতি কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন, কিন্তু আমার এটা বিশ্বাস আর আমি আমার বাংলাদেশের স্বাধীনতার বাইরে পুরো কিছু করতে চাই। আমরা 1971-এর স্বাধীনতা যুদ্ধ এবং 24শে জুলাই যুদ্ধ, এই দুটাকে ধারণ করেই আমরা সামনে এগোতে চাই। কারণ আমরা দীর্ঘ 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমার ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। আমার দলের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে, আমার দলের 20,000 তরুণকে হত্যা করা হয়েছে, আমার দলের 1700 মানুষকে গুম করে ফেলা হয়েছে। এই ঠাকুরগাঁতে জেলায় 70টা মামলা হয়েছে, 7,500 আসামি হয়েছে। আমাদের ছেলেরা সেই দিন এখনো বোধহয় কিছু কেস আছে যেগুলো মামলা থেকে খালাস হয়ে আসছে, বেরিয়ে আসছে। তারপরেও আমরা কিন্তু অতীতে ফিরতে চাই না, তারপরেও আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে যেতে চাই না। আমরা সামনের দিকে ভালোবাসা, ভ্রাতৃত্বের সম্বোধ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই জন্য প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমাদের এই এলাকার বাসীরা, আপনারা আগামী 12 তারিখের নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দেবেন কি না এটা আপনাদের সিদ্ধান্ত। কারণ আমি আপনাদের কাছে নতুন নই, আমি আপনাদের কাছে অত্যন্ত পুরনো পরীক্ষিত একজন মানুষ। আমি হয়তো সবসময় আপনাদের সঙ্গে থাকতে পারিনি, কারণ 15 বছর আমাকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, লড়াই করতে হয়েছে। আমি 11 বার জেলে গেছি, 3.5 বছর আমি জেলে ছিলাম। সেটা ছিলাম গণতন্ত্রের জন্য, আমার অধিকারের জন্য। তাই এই 12 তারিখের নির্বাচন আমাদের জাতির জন্য, দেশের মানুষের জন্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই কারণে অনুরোধ করব আপনাদের সমস্ত সকল ভাই বোনদেরকে, আপনারা দয়া করে 12 তারিখে আপনাদের ভোট দিতে যাবেন। যাকে খুশি তাকে দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন, আপনার অধিকারটাকে আপনি অবশ্যই প্রয়োগ করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি নির্বাসিত ছিলেন ব্রিটেনে। তিনি যখন দেশে ফিরে আসেন 25 তারিখে, 25শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর তার মায়ের মৃত্যু হয়, আমাদের নেত্রীর মৃত্যু হয়, তিনি আমাদের ছেড়ে চলে যান। সেই অসাধারণ মহিষী মহিলা, যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন অতিবাহিত করেছেন, যিনি স্বামী হারিয়েছেন, পুত্র হারিয়েছেন, কিন্তু কখনো মাথা নত করেননি। সেই মহান নেত্রী যেদিন চলে গেলেন, সেই দিন তার পরের দিন থেকে তিনি কাজ শুরু করেছেন এবং তিনি বলেছেন যে আমার পরিকল্পনা আছে, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটা কিসের জন্য? দেশকে গড়ার জন্য, মানুষের কল্যাণের জন্য। এই বিষয়গুলো আমাদেরকে আপনার লক্ষ্য করতে হবে এবং সেটা বলতে গিয়ে আপনারা অনেকে বলেছেন ফ্যামিলি কার্ড এর কথা। আচ্ছা, ফ্যামিলি কার্ড কোনো অনুদান নয়, ফ্যামিলি কার্ড হচ্ছে একটা রিকগনিশন, ফ্যামিলি কার্ড হচ্ছে একটা এম্পাওয়ারমেন্ট, মহিলাদেরকে ক্ষমতায়ন করা। ফ্যামিলি কার্ড হচ্ছে একটা স্বীকৃতি দেওয়া যে আমার দেশের, আমার পরিবারের যে প্রধান মহিলা, মেয়েদেরকে স্বীকৃতি দেওয়া, মাদেরকে স্বীকৃতি দেওয়া। এই স্বীকৃতি দিয়ে তিনি বলছেন যে এই কার্ডটা যার হাতে থাকবে সে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবে। তিনি ন্যায্য মূল্যে শুধু পাবেন না, তিনি হাসপাতালে তিনি বা তার সন্তান বা পরিবার সদস্যরা অসুস্থ হলে
তারা অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি পাবে। বাচ্চাদের ভর্তি করার ব্যাপারে উনি প্রায়োরিটি পাবে। এটা হচ্ছে তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে ক্ষমতায়ন করা। আমাদের এই পিতৃতাত্ত্বিক সমাজে মানে প্যাটার্নাল যে সমাজ, এই সমাজে পিতাই সব, পুরুষই সব, তাই না? কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। কিন্তু এটা দিয়ে তিনি মাতৃকুলকে সম্মানিত করেছেন, তাকে শক্তিশালী করেছেন, ক্ষমতায়ন করবেন। এটাই তিনি বলছেন যে যদি আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি তাহলে আমরা এটা করতে চাই। একই সঙ্গে আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, আমার ঠাকুরগাঁ তো আরও বেশি কৃষক প্রধান, কৃষি ছাড়া কিছুই নাই এখানে। তিনি কৃষক কার্ড করবেন বলেছেন, কৃষকদেরকে একটা কার্ড দেওয়া হবে যেটা দিয়ে তিনি ন্যায্য মূল্যে সার, সেচ এবং বীজ পাবেন। এইটা দিয়ে তিনি রিকগনাইজ করেছেন আমাদের কৃষক ভাইকে। তারপরে তিনি বলেছেন যে আমাদের কৃষকদেরকে এই কৃষি উৎপাদন করতে গিয়ে প্রায় ঋণ নিতে হয়, ধার নিতে হয়। আগে তো আপনার ওই যে গ্রামের সমস্ত আপনার ঋণ ছিল না, মহাজনরা, মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হতো। এখন তো ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়। তো ব্যাংক থেকে ঋণ নিলেও আপনার শোধ করতে পারে না কৃষকরা, কারণ সবসময় ফসলের দাম পায় না। তখন আপনার কেস হয়, মামলা হয়, সার্টিফিকেট কেস হয়, পুলিশ ধরে নিয়ে যায়। এই জন্য আমরা যখন সরকারে ছিলাম 2001 সালে, আমি যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম, তখন ম্যাডামকে বলে আমরা 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিয়েছিলাম। এবারও তিনি বলছেন যে এবার 10,000 টাকার কৃষি ঋণ সুদ মাফ করে দেওয়া হবে।